আজ তাহলে আজকে শুরু করছি হচ্ছে মেটাল কার্বনিল, ধাতব কার্বনিল। ধাতব কার্বনিল কি? যেমন ধর এক্সাম্পল হচ্ছে FeCO5, এরকম একটা এক্সাম্পল। NiCO4, এই একটা এক্সাম্পল ধাতব কার্বনিল যৌগ। ধাতব কার্বনিল যৌগগুলো আমরা কি জানি? কার্বনিল হচ্ছে একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড মেটালের সঙ্গে খুব ভালোভাবে বন্ধন তৈরি করে। এবার এবং কার্বনিল এটাও জেনে এসেছি যে কার্বনিল হচ্ছে একটা পাই অ্যাসিড লিগ্যান্ড। মানে সিগমা ডোনার অ্যান্ড পাই অ্যাকসেপ্টার। লিগ্যান্ড সিগমা ডোনার পাই অ্যাকসেপ্টার লিগ্যান্ড, মানে সিগমা ডোনেট করে এবং পাই অ্যাকসেপ্ট করে। ঠিক আছে, তাহলে এবার দেখি কি করে হচ্ছে। মেটালের ডি অরবিটাল আছে। মেটাল কি করছে? প্রথমে কার্বনিলের সঙ্গে একটা বন্ড করছে। আচ্ছা, কার্বনিলের বন্ডটা এরকম না দেখিয়ে এরকম দেখায়। কার্বনিলের সঙ্গে একটা বন্ড করছে। আমরা জানি কার্বন মনোক্সাইডে ট্রিপল বন্ড আছে। মেটাল কার্বনিলের সঙ্গে একটা বন্ড করলো, এটা জাস্ট সিগমা বন্ড। মানে এটাই কার্বনিল থেকে মেটালের দিকে সিগমা বন্ড দিল, যেমন করে লিগ্যান্ডের সঙ্গে মেটালে বন্ড হয়, নর্মাল বন্ডটা সিগমা বন্ড। এবার এখানে কি ঘটে? এখানে যদি মেটালের ইলেকট্রন ভর্তি অরবিটাল থাকে, ইলেকট্রন ভর্তি অরবিটাল, যে অরবিটাল আছে যেটা ইলেকট্রন ভর্তি থাকে, যেটা কিনা কার্বনের একটা খালি অরবিটালের সঙ্গে সমশক্তি সম্পন্ন, একই শক্তিযুক্ত, সেই রকম যদি কোনো অরবিটাল থাকে তাহলে কি করবে? ধর আমি এরকম একটা দেখালাম, এই অরবিটালটা মেটালের এই অরবিটালের সঙ্গে সমশক্তি সম্পন্ন, তখন মেটালের এই অরবিটাল থেকে ইলেকট্রন ও কার্বনিলের এই অরবিটালে দিয়ে দেয়। কি করে বুঝবো যে সমশক্তি সম্পন্ন? হ্যাঁ, বলছি, আসছি তোর ওই কোশ্চেনের উত্তরে আমি আসছি। আগে বলি যে কি হচ্ছে, মেটাল থেকে ইলেকট্রনটা এই ফাঁকা অরবিটাল থেকে ইলেকট্রন এখানে দিয়ে দেয়। দিয়ে কি করছে? মেটাল কার্বনিল একটা মাল্টিপল বন্ড তৈরি করে। ঠিক আছে, তাহলে কি করব এখানে, যে মেটালের যদি কোনো অরবিটাল ইলেকট্রন ভর্তি অরবিটাল, সেটা যদি কার্বনিলের মানে কোনো অরবিটালের সঙ্গে ফাঁকা অরবিটালের সঙ্গে সমশক্তি সম্পন্ন হয়, তখন মেটাল থেকে ইলেকট্রন কার্বনিলের অরবিটালে চলে যাবে। এই যে ইলেকট্রনটা গেল, এটা হচ্ছে পাই বন্ড করলো। এবং কার্বনিলের যদি আমরা এমো ডায়াগ্রাম জানি, দেখিস নি তোরাও দেখিস নি, ঠিক আছে? যদি দেখতাম তাহলে দেখতাম যে এই যে কার্বনিলের ফাঁকা অরবিটালগুলো আছে না কার্বনের, এটা হচ্ছে কার্বনের পাই স্টার অরবিটাল। পাই স্টার সেই ক্লাস 11-এ এমো ডায়াগ্রাম করা হয়েছে। পাই স্টার মানে অ্যান্টি বন্ডিং অরবিটাল, অ্যান্টি বন্ডিং অরবিটাল। কার্বনের পাই স্টার অরবিটালে ইলেকট্রন ঢুকছে। ঠিক আছে, তাহলে কোথায় ঢুকছে? মেটালের ডি অরবিটাল থেকে কোথায় ইলেকট্রন যাচ্ছে? কার্বনের পাই স্টার অরবিটাল। এর ফলে কি হচ্ছে? এই যে ঘটনার ফলে মেটাল আর কার্বনের মাঝখানে একটা মাল্টিপল বন্ড তৈরি হচ্ছে। যেই মেটাল কার্বনের মাঝখানে বন্ড অর্ডার বাড়লো, বন্ধনক্রম মেটাল আর কার্বনের মাঝখানে আগে এক বন্ধন ছিল, এখন বেড়ে দ্বিবন্ধন হলো, আরেকটা বন্ধন বাড়লো, সেই কার্বন আর অক্সিজেনের মাঝে বন্ধনক্রম কমে গেল। কেন কমলো? কারণ হচ্ছে কার্বনিলের কোন অরবিটালে ইলেকট্রন ঢুকছে? পাই স্টার অরবিটাল। পাই স্টার অরবিটালে ইলেকট্রন ঢুকলে আমরা কি জানি? বন্ধন কমে যায়, বন্ড অর্ডার কমে যায়। তোরা সেই পড়েছিলি যে বন্ধন ক্রমের ফর্মুলা,
যে বন্ধন ক্রম সমান সমান কি বন্ড অর্ডার ইকুয়াল টু হচ্ছে বন্ডিং ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন বাই 2। বন্ডিং ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন বাই 2 আমরা জানি বন্ধন ক্রম মানে এটা। তাহলে যদি অ্যান্টি বন্ডিং ইলেকট্রন বাড়ে তাহলে বন্ধন ক্রম কমবে। মেটাল তার অরবিটাল থেকে ইলেকট্রন কার্বনের অ্যান্টি বন্ডিং অরবিটালে দিয়ে দিল, ফলে অ্যান্টি বন্ডিং ইলেকট্রন বাড়লো। কার্বন মনোক্সাইডের কার্বন অক্সিজেন বন্ধন ক্রম কমে গেল, ওই জন্য কমে গিয়ে 2 এলো, মানে কমে গেছে। ঠিক আছে, এটাকে আমি যদি ভালোভাবে লিখি তাহলে এরকমভাবে লিখতে পারবো এই জিনিসটাকে। এটাও কিছুটা মাল্টিপল বন্ড ক্যারেক্টার পেলো, আর এটাও কিছুটা বন্ডটা একটুখানি হলেও কমলো। এই ছিল মেটাল কার্বনিল বন্ডের প্রকৃতি। এইটা হচ্ছে বলা হয় সিগমা ডোনার পাই অ্যাকসেপ্টর লিগ্যান্ড। কেন? এরা দেখ প্রথমে সিগমা ডোনেট করলো মেটালকে, দিয়ে সিগমা বন্ডিং তৈরি করলো, পাই অ্যাকসেপ্ট করলো কোথা থেকে? মেটালের ডি অরবিটাল থেকে পাইটা অ্যাকসেপ্ট করে নিল, গ্রহণ করে নিল, তাই বলা হচ্ছে সিগমা ডোনার পাই অ্যাকসেপ্টর লিগ্যান্ড। সিগমা ডোনেট করলো তাই সিগমা ডোনার, পাই অ্যাকসেপ্ট করলো তাই পাই অ্যাকসেপ্টর লিগ্যান্ড। অনেক ক্ষেত্রে বলা হয় পাই অ্যাসিড লিগ্যান্ড। অ্যাসিড কথার অর্থ কি আমরা জানি, লুইস অ্যাসিড যেমন শুনেছি, সেটা মানে কি সে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, সেরকম অ্যাসিড হচ্ছে ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, ওই জন্য বলছে পাই অ্যাসিড মানে পাই ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, তাই এরা পাই অ্যাসিড লিগ্যান্ড। আচ্ছা, এটা হলো। এবার এই যে ঘটনাটা, এই ঘটনাকে বলা হয় সিনার্জিক এফেক্ট, বাংলায় সিনার্জিক প্রভাব। সিনার্জিক এফেক্ট, সিনার্জিক প্রভাব। সিনার্জিক এফেক্ট বা সিনার্জিক প্রভাব। কোশ্চেন আছে এরকম করে ডিরেক্টলি, সিনার্জিক প্রভাব কি? ওইটা ট্রিপল বন্ড ভেঙে ডবল বন্ড তৈরি হচ্ছে, ওটা বলবো না, সিনার্জিক প্রভাবটা হচ্ছে এই পুরো ঘটনাটা, সিগমা ডোনেশন নর্মাল জিনিস এটা, তারপর মেটাল থেকে কার্বনের পাই স্টার অরবিটালে ইলেকট্রন অ্যাকসেপ্টেন্স, এইটা এই যে টোটাল সিস্টেমটা, এইটা হচ্ছে সিনার্জিক প্রভাব বা সিনার্জিক এফেক্ট। পুরো ঘটনাটা সিগমা ডোনেশন প্লাস পাই অ্যাকসেপ্টেন্স, এইটা হচ্ছে সিনার্জিক এফেক্ট। এই সিনার্জিক এফেক্টের ফলে কি হয়, মানে পাই অ্যাকসেপ্টেন্স মানে কি, অন্যভাবে আমি বলতে পারি ব্যাক বন্ডিং পাই বন্ড। মানে ব্যাক বন্ডিং কেন? বন্ড হওয়ার কথা ছিল কার্বন থেকে মেটালের দিকে, লিগ্যান্ড থেকে মেটালের দিকে বন্ড হওয়ার কথা, এখানে মেটালের দিকে বন্ড হওয়ার পরেও মেটাল থেকে লিগ্যান্ডের দিকে একটা বন্ড হচ্ছে, মানে এই বন্ডের মুভমেন্টটা মেটাল থেকে লিগ্যান্ডের দিকে, তাই জন্য বলছে এটা ব্যাক বন্ডিং। এটা হচ্ছে ব্যাক বন্ডিং। তো সিনার্জিক এফেক্ট হলো, সিনার্জিক এফেক্টের ফলে কী হয়, মেটাল লিগ্যান্ডের মধ্যে বন্ডটা খুব স্ট্রং হয়, মেটাল লিগ্যান্ডের মধ্যে বন্ডটা স্ট্রং হয় সিনার্জিক এফেক্টের ফলে। এবার দেখি কার্বন মনোক্সাইড তাহলে কোন ধরনের, মানে এই যে পাই অ্যাসিড লিগ্যান্ডগুলো বললাম, এরা কোন 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 মেটালের সঙ্গে বেশি অ্যাটাচ হতে পারে? মেটাল ইন লো অক্সিজেন স্টেট, মেটাল ইন লো অক্সিডেশন স্টেট, মানে যেসব মেটালের জারণ সংখ্যা কম, সেই সব মেটাল কার্বনিল দ্বারা খুব ভালোভাবে স্ট্রংলি বাউন্ডেড হতে পারে কার্বনিল দ্বারা, মানে কার্বনিলের সঙ্গে বন্ধনটা সেই সব মেটালে খুব স্ট্রং হয় যাদের অক্সিজেন স্টেট কম। কেন? তাহলে যাদের অক্সিজেন স্টেট কম, এইখানটা একটু দেখছি,
যাদের অক্সিজেন স্টেট কম। আমি আগে বলি যদি এটার অক্সিজেন স্টেট বেশি হতো তাহলে এ কী করতো, এ কার্বনিলকে ইলেকট্রনটা দিতে চাইতো না। কেন, হায়ার অক্সিজেন স্টেট ধর +5, তাহলে +5 হলে জারণ সংখ্যা তো অনেক বেশি, সে মেটালটা অরবিটাল থেকে ইলেকট্রন কার্বনিল লিগ্যান্ডে দেবে না, দিতে চাইবে না, ঠিক আছে, ইলেকট্রনই সে দিতে চাইবে না। তাই জন্য বলা হয় তাহলে বন্ডটা স্ট্রং হবে না, তাই জন্য বলা হচ্ছে মেটাল ইন লো অক্সিজেন স্টেট। কম জারণ সংখ্যাযুক্ত মেটাল তারা খুব সহজেই ইলেকট্রন দিয়ে দেবে, তাদের ক্ষেত্রে এই কার্বনিলের সঙ্গে বন্ধনটা খুব স্ট্রং হবে। আচ্ছা, এবার একটা জিনিস, যত মেটালের সঙ্গে কার্বনের বন্ডটা স্ট্রং হচ্ছে তত কী হচ্ছে, কার্বনিলের নিজেদের মধ্যে কার্বন অক্সিজেন বন্ডটা ততটাই উইক হচ্ছে। যত মেটালের সঙ্গে কার্বনের বন্ডটা স্ট্রং হবে তত কার্বন অক্সিজেন বন্ডটা উইক হবে। দেখ ট্রিপল বন্ড ছিল, বন্ডটার 1 কমে গেছে, প্রায় 1 বা একটু কমে গেছে, কিছু হলেও কমে গেছে। মেটালের সঙ্গে কার্বনের বন্ডটা যত স্ট্রং হবে কার্বনের সঙ্গে অক্সিজেনের বন্ডটা তত উইক হতে থাকবে। এই একটা কোশ্চেন হচ্ছে এই 4টে কম্পাউন্ডের মধ্যে কোন কম্পাউন্ডে কার্বন অক্সিজেন বন্ধন দৈর্ঘ্য, কার্বনিল যৌগে কার্বন অক্সিজেন বন্ধন দৈর্ঘ্য সবচেয়ে বেশি? প্রথমটাতে। কেন, কি বললাম, মেটাল কার্বনিল বন্ড হয়েছে, মেটাল যখন লো অক্সিজেন স্টেটে থাকবে তখন তার সঙ্গে কার্বনের বন্ধনটা স্ট্রং হবে। এবার এই বন্ধনটা যত স্ট্রং হবে, এই বন্ধনটা, তখন কার্বন অক্সিজেন বন্ডটা তত উইক হবে। এবার কার্বন অক্সিজেন বন্ড উইক হওয়া মানে কি, আমরা কি জানি যে কোনো বন্ডের দৈর্ঘ্য যত বাড়বে তত বন্ডটা উইক হতে থাকবে, বন্ডটাকে ইজিলি ব্রেক করা হবে, তাই তো? তাহলে এই বন্ডটা যত উইক হবে তত এই বন্ডের দৈর্ঘ্য বাড়বে। তাহলে আমরা দেখব যে কোন মেটালটার সঙ্গে কার্বনের বন্ধনটা স্ট্রং হচ্ছে, যার স্ট্রং হবে তার সঙ্গে কার্বন অক্সিজেন বন্ডটা উইক হবে। এবার কার সঙ্গে মেটালের স্ট্রং হবে, আমরা কি বলেছি, মেটাল ইন লো অক্সিজেন স্টেট। আমাকে খুঁজতে হবে কোন মেটালটার অক্সিজেন স্টেট কম আছে। দেখো এটা কার্বন হচ্ছে নিউট্রাল লিগ্যান্ড, এর অক্সিজেন স্টেট -2। এই কোবাল্টের অক্সিজেন স্টেট -1, নিকেলের 0, এর +1। কার্বন নিউট্রাল লিগ্যান্ড কার্বনিল নিউট্রাল লিগ্যান্ড, এর অক্সিজেন স্টেট হচ্ছে -2। So answer will be this, FeCO whole 4 -2 FeCO whole 4 2 তো প্রথমটা হলে মেটাল আর কার্বনের বন্ডটা উইক হবে। হ্যাঁ, প্রথমটা হলে মেটাল কার্বনের বন্ডটা কম্পারেটিভলি উইক হবে, এদের সঙ্গে তুলনা করলে উইক হবে। স্টেবিলিটি অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ড। কোঅর্ডিনেশন যৌগের সুস্থিতি বলতে আমরা দুরকম বুঝি, একটা হচ্ছে ক্রমিক সুস্থিতি, বা স্টেপ ওয়াইজ স্টেবিলিটি, আরেকটা হচ্ছে ওভারঅল স্টেবিলিটি, সামগ্রিক সুস্থিতি। একটা ক্রমিক স্টেপ ওয়াইজ, একটা হচ্ছে ওভারঅল বা সামগ্রিক। স্টেপ ওয়াইজ, তাহলে প্রথমে আসছি যে দেখি মেটাল লিগ্যান্ড কীভাবে তৈরি হচ্ছে। একটা মেটাল তার সঙ্গে একটা মেটাল লিগ্যান্ড তৈরি হলো। এর জন্য একটা কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্টটা কী হয়, ml/m। এবার এই ml প্লাস আবার l দিলাম,
দেখি K2 ইজিক্যাল টু কী হবে, ml2, এটা ml হবে, এটা ml হবে, ml2 ডিভাইডেড বাই ml ইন্টু l। একইভাবে ml2 প্লাস l, ml3, K3 হচ্ছে, এগুলো এক একটা স্টেপ ওয়াইজ করছি, তাই জন্য এটার নাম হচ্ছে ক্রমিক সুস্থিতি। এইভাবে যদি চলতে থাকে তাহলে কি লিখব, m l n মাইনাস ওয়ান প্লাস l m l n k n দেখা যাচ্ছে না। কোথায় রে? এখানে তাহলে K1 K2 K3 Kn কি, এদেরকে বলা হয় K1 K2 K3 Kn, এদেরকে বলা হয় স্টেপ ওয়াইজ স্টেবিলিটি কনস্ট্যান্ট। মানে ক্রমিক সুস্থিতি ধ্রুবক। K1 K2 K3 এগুলো ক্রমিক সুস্থিতি ধ্রুবক। এবং হয়ে গেল এটা সুস্থিতি ধ্রুবকের অনন্যক 1/k, তাকে বলা হয় দুস্থিতি ধ্রুবক, মানে ইনস্টেবিলিটি কনস্ট্যান্ট। ওভারঅল স্টেবিলিটি কনস্ট্যান্টটা দেখি, তাহলে m প্লাস l যদি তৈরি হয় এটা হচ্ছে ml, তাহলে k ইজ ইকুয়াল টু ml, এটা কে ধরা হয় না, এটাকে বিটা ধরা হয়, ml বাই ml, m প্লাস 2l ml2, এটা বিটা 1, এটা বিটা 2, ml2 বাই m প্লাস l স্কোয়ার, m প্লাস 3l ml3 বিটা 3 ইকুয়াল টু ml3 বাই ml3 বাই ml কিউব। এইভাবে চলতে চলতে যদি আসে তাহলে m প্লাস nl কী হবে, mln বিটা n ইকুয়াল টু mln বাই ml টু দি পাওয়ার n। এইভাবে কি হলো, এটা সামগ্রিক হলো। আমি যদি ml তৈরি করতে চাই তাহলে m এর সঙ্গে একটা l যোগ করে ml হয়ে গেল। আমি যদি ml2 করতে চাই তাহলে কী হবে, ml এর সঙ্গে দুটো লিগ্যান্ড দিয়ে ml2 হয়ে গেল। আগেরটার সঙ্গে পার্থক্য আছে, দেখ আগেরটার সঙ্গে m এর সঙ্গে দুটো লিগ্যান্ড দেয়নি, ml2 করতে গেলে আগে ml তৈরি করেছে, তারপর ml এর সঙ্গে আবার একটা লিগ্যান্ড দিয়ে ml2 হয়েছে, মানে দুটো আলাদা আলাদা স্টেপ। এখানে ওভারঅল করে দিচ্ছি, ml3 করব, m এর সঙ্গে 3টে l দিয়ে দেবো। এইগুলো হচ্ছে ওভারঅল স্টেবিলিটি কনস্ট্যান্ট, বিটা 1 বিটা 2 বিটা 3 বিটা 4 বা সামগ্রিক সুস্থিতি ধ্রুবক। রিলেশন বিটুইন স্টেপ ওয়াইজ স্টেবিলিটি কনস্ট্যান্ট অ্যান্ড ওভারঅল স্টেবিলিটি কনস্ট্যান্ট, সম্পর্ক, রিলেশন বিটুইন স্টেপ ওয়াইজ স্টেবিলিটি কনস্ট্যান্ট and overall stability constant। মানে স্টেপ ওয়াইজ বলতে ক্রমিক সুস্থিতি ধ্রুবক এবং সামগ্রিক সুস্থিতি ধ্রুবকের মধ্যে সম্পর্ক। তাহলে আমরা কি জানি, কে ইকুয়াল টু বিটা, দেখ কে যা বিটাও তাই,
তোরা যদি দেখতে পারিস দেখবি কে এর ভ্যালু যা বিটার ভ্যালু তাই। এবার আমি K1 যার কি K1 এর ভ্যালু যা বিটা 1 এর ভ্যালু তাই, একটু হয়েছিল। এবার দেখি K1 ইন্টু K2 করবো। কর তোরা K1 ইন্টু K2 কর। K1 মানে কি আগে করে দিয়েছি দেখ, ml বাই ml ইন্টু বি ইন্টু K2 মানে কি ml2 বাই ml ইন্টু l। তাহলে দেখি এটা কি হলো, কি গেল, এইটার সঙ্গে এটা কাটলো, তাহলে কি পড়ে আছে ml2 বাই ml স্কোয়ার। তাহলে ml2 বাই ml স্কোয়ার, দেখ তো এটা বিটা 2 সঙ্গে ম্যাচ খাচ্ছে, এটা হচ্ছে বিটা 2। তাহলে আমরা লিখতে পারি K1 ইন্টু K2 ইকুয়াল টু বিটা 2। এইভাবে যদি আমি করি K1 ইন্টু K2 ইন্টু K3, সেটা সমান কত আসবে দেখি, ml ml2 ml3 ml2 কাটলো, ml কাটলো, তাহলে কি পড়ে আছে ml3 বাই ml কিউব। এটা কোনটা, এটা তোরা দেখ, একটু আগে বিটা 3 করলি, বিটা 3 করালাম, সেটা সমান বিটা 3। তাহলে এইভাবে আমি লিখতেই পারি যে K1 প্লাস K2 ইন্টু K2 ইন্টু K3 ইন্টু ডট 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 Kn ইজ ইকুয়াল টু বিটা n। এটাই হচ্ছে সম্পর্ক।